বাসে অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি জেগে আছি। আমি একটু বেশি এক্সাইটেড আছি। আমি এই বাসটায় করে যাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা, একদিকে আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর গুড মর্নিং এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি চলে যাচ্ছি আজকে বাংলাদেশ। আর আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে শ্যামলীর কাউন্টার। আমি এখন আছি বারাসাত শ্যামলী ট্রাভেলসের ঠিক সামনে। আমার গাড়ি আসার কথা 6টায়, কিন্তু গাড়ি লেট আছে, তাই আমি জানি না কটায় আসবে। ওরা তো বলছে 6:30টার মধ্যে চলে আসবে। আমি এইবার ট্রাভেল করছি বাসে। এটা আমার ফার্স্ট টাইম বাস জার্নি। আমি তোমাদের সাথে সম্পূর্ণ জার্নিটা শেয়ার করব যে কেমন কি এক্সপিরিয়েন্স আমার হচ্ছে এই ট্রাভেলসে। আর তোমরা ব্লগগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মনে অনেকটা ভয় নিয়ে যাত্রা শুরু করলাম শ্যামলী ট্রাভেলসের সঙ্গে। জানতাম না যে কেমন হবে ইমিগ্রেশন, কতটা টাইম লাগবে, ওখানে পৌঁছে ওখানকার মানুষজন কেমন হবে, বা বর্ডার কিভাবে ক্রস করব, কিছুই সেরকমভাবে জানা ছিল না, কারণ প্রথমবার আমি বাস সার্ভিস অ্যাভেল করছি। তো তার জন্য অনেকটা মনে সাহস নিয়ে শুরু করে দিলাম আজকের যাত্রা। কিছুক্ষণ পর শ্যামলী ট্রাভেলসের তরফ থেকে আমার ব্যাগগুলোতে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে আর জাস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, বাস অলমোস্ট চলে এসেছে। আমি আসার পরে ওরা যেটা করলো, আমার যে লাগেজগুলো ছিল সেটাতে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, আর সেই লাগেজগুলো ডিকিতে চলে যাবে। তারপর এখান থেকে আমরা যাচ্ছি বনগাঁ বর্ডার, মানে বেনাপোল বর্ডারে। ওখান থেকে ইমিগ্রেশন করে তারপরে ওপারে যেতে হবে। আমার লাগেজ এখন উঠিয়ে দেওয়া হচ্ছে। গুড মর্নিং। প্রথমবার 2018 সালে আমি ফার্স্ট টাইম বাংলাদেশ গেছিলাম, বাট সেই সময় আমি ফ্লাইটে করে গেছিলাম। তো বাস সার্ভিস সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যে কেমন হবে বা কতটা টাইম লাগবে, কতক্ষণে পৌঁছাবো, কিছুই আইডিয়া নেই। তো এটা সেকেন্ড টাইম এই 2023 সালে আমি বাসে করে যাচ্ছি। আই হোপ এই জার্নিটা আমার ভালোই যাবে। কথা বলতে বলতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাসের ভেতরটা কেমন, কতটা স্পেস আছে। আর যে চেয়ারগুলোতে তোমরা বসবে সেই চেয়ারের সামনেও যথেষ্ট স্পেস আছে, তোমরা পিঠের ব্যাগগুলোকে ওখানে আরামসে রাখতে পারবে। আর বাসে ওঠার পরপরই ওরা জল প্রোভাইড করে দেয়, মানে প্রত্যেককে এক একটা করে জলের বটল দেওয়া হয়। আমি এই বাসটায় করে যাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা, একদিকে আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এখন মিডিলে এক জায়গায় দাঁড়ানো হয়েছে ফর ব্রেকফাস্ট, মনে হয় 15 মিনিটের জন্য।
বাট আমি জাস্ট বাসার থেকে উঠলাম, তো আমি এখন ব্রেকফাস্ট করব না, আমি কিছু খাবার ক্যারি করেছি, ওগুলোই খেয়ে নেব। দেখা যাক লাঞ্চে কোথায় দাঁড়ায় আর কতক্ষণ লাগে পৌঁছতে। দূরপাল্লার অনেক বাস দেখলাম ওখানেই এসে দাঁড়াচ্ছে ফর ব্রেকফাস্ট। তো যারা ভাবছো বাংলাদেশ যাবে বাসে করে, তারা এইসব ব্যাপারে একদম কিছু ভাববে না যে ব্রেকফাস্টে কোথাও দাঁড়াবে কিনা, অবশ্যই তারা দাঁড়াবে। আর খুব ভালো টাইমের জন্যই দাঁড়ায়, তো আরামসে তোমরা ব্রেকফাস্ট সেরে নিতে পারবে। খুব ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, তোমরা ওপরের দিকে দেখবে ব্যাগ রাখার একটা স্পেস আছে। তো তোমরা যারাই ধরো অনেকগুলো করে হ্যান্ড ব্যাগেজ ক্যারি করছো, তারা যদি ভাবো যে বাসে জায়গা আছে কিনা, অবশ্যই জায়গা আছে। তোমরা যেমন নিচের দিকে পায়ের ধারে জায়গা পেয়ে যাবে, সেই রকম যদি কারোর বেশি ব্যাগ থাকে তো ওপরেও রাখার জায়গা পেয়ে যাবে। আর বাসের সিটিং ক্যাপাসিটিও বেশ ভালো ছিল আর যথেষ্ট আরামদায়ক ছিল, মানে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। শ্যামলীর প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এরকম একটা পেপার দেওয়া হয়েছে। এই পেপারে আই থিঙ্ক এখানে নেম, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার আর টেলিফোন নাম্বার সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে ইমিগ্রেশনের টাইমে জমা দিতে হবে। বাসের চাকাটা যত এগোচ্ছিল তত আমার মধ্যে একটা ভয় কাজ করছিল যে বর্ডার কিভাবে ক্রস করব, ইমিগ্রেশনে কতটা লাইন পড়বে, কারণ আমি শুনেছিলাম যে এই বর্ডারে নাকি প্রচুর লাইন পড়ে আর অনেক টাইম লাগে। তবে শ্যামলীর তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে আমরা একটা ভিআইপি ফেসিলিটি পাবো, ওরা একটা স্টিকার প্রোভাইড করবে, সেই স্টিকারটা যাদের যাদের থাকবে তারা একটা ভিআইপি লাইন দিয়ে যাবে আর তাদের ইমিগ্রেশনটা অনেক তাড়াতাড়ি করে দেওয়া হবে। তো তার জন্য তাও একটু স্বস্তি হয়েছিল যে হ্যাঁ হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, বাট যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি একটা ভয় তো লাগেই। তারপরে একটা আনন্দও ছিল যে আমার বাবার দেশে আমি যাচ্ছি। অনেক পুরনো গল্প শুনেছি, যখন যুদ্ধের সময় বাবারা যখন মানে আমাদের বাংলাদেশ ছেড়ে যখন ইন্ডিয়া শিফট করে যায়, তখনকার অনেক দুঃখের ঘটনা, অনেক কিছু বাবার মুখ থেকে শুনেছি। তো ওগুলো কোনো না কোনোভাবে মানে মনে পড়ছিল যে কীরকম হবে সেই দেশটা, কতটা সুন্দর। বা এর আগে তো আমি জাস্ট লিমিটেড টাইমের জন্য গেছিলাম, একটা স্পেসিফিক জায়গাতেই গেছিলাম কক্সবাজারে, কিন্তু এইবার আমার অনেকগুলো প্ল্যান আছে, দেখছি কতটা কি করা যায় কাভার, বাট চেষ্টা করব যতটা পারি কাভার করার। আর জানি না আমি বাবার ভিটে আদৌ যেতে পারবো কিনা, তবে কোনো না কোনো দিন নিশ্চয়ই যাব। বাসে ওঠার পর থেকে কন্ডাক্টর আর ড্রাইভার দাদাকে আমি ভীষণভাবে জ্বালিয়েছি, ওদেরকে দিয়ে আমি ভিডিও করিয়েছি। বেসিক্যালি কন্ডাক্টর দাদাকে আমি খুব জ্বালিয়েছি, ওদেরকে আমি বলেছিলাম যে আমার একটু ভিডিও শ্যুট করে দিতে, যেহেতু ফ্রন্টে ওরাই থাকে, তো ফ্রন্টের থেকে ফুটেজটা তুললে ওটা খুব ভালো আসে।
আর মানে একটা কথা না বললেই নয় যে ওরা ভীষণ কোঅপারেটিভ ছিল, যা যা বলেছি মোটামুটি আমাকে হেল্প করেছে সমস্ত কিছুতে। আর আমাকে ওরা বাংলাদেশের অনেক গল্পও শেয়ার করছিল, যেটা খুব ভাল লাগছিল শুনে, যে একটা নতুন দেশে যাচ্ছি, তাদের দেশের গল্প খুবই মানে একটা অন্যরকম অনুভূতি। শ্যামলী ট্রাভেলসের এই বাসটা ছাড়া হয়েছে মার্কিউ স্ট্রিট থেকে। মার্কিউ স্ট্রিটে গেলে তোমরা সব ধরনের বাসের সুবিধা ওখান থেকে পেতে পারো, মানে ইন্টারন্যাশনাল বাস সার্ভিসের, যেমন গ্রিন লাইন, শ্যামলী, এছাড়াও বিভিন্ন ধরনের বাস সার্ভিস আছে। আর আমার যে কস্টটা পড়েছে সেটা হচ্ছে 1600। আর এখানে আসার পর আমাকে 20 রুপিস দিতে হয়েছে এখানে কিছু একটা বোর্ডিং পাসের জন্য, যেটা আমি অলরেডি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই বোর্ডিং পাসটা আগের থেকে ফিল আপ করে রাখলে সুবিধা, যে ইমিগ্রেশনের টাইমে একটু টাইমটা কম লাগে। আর শ্যামলী ট্রাভেলসের সাথে আমি ট্রাভেল করছি। বারাসাত ব্রাঞ্চ যেটা আছে সেখান থেকে আমি উঠেছি, জাস্ট 2 মিনিট লেগেছে, মানে 2 মিনিটই ওখানে গাড়িটা দাঁড়িয়েছিল, তার বেশি টাইম দাঁড়ায় না। তো যারাই প্রিপারেশন করছো বাংলাদেশ যাওয়ার বাসে করে, তারা এটা মাথায় অবশ্যই রাখবে যে যে কাউন্টার থেকে তোমরা উঠবে সেখানে কিন্তু বাস বেশিক্ষণ দাঁড়াবে না। জাস্ট ব্যাগগুলো তুলে দেওয়ার পর আমাদেরকে বাসে তুলে দেওয়া হয়েছে। আর এখন ডিরেক্ট যাওয়া হবে বর্ডারে গিয়ে ওখানে কি ইমিগ্রেশনের পার্ট আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো বাসে অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি জেগে আছি। আমি একটু বেশি এক্সাইটেড আছি, জানি না এখন অবধি কোনো টায়ার্ডনেস ফিল হচ্ছে না। তবে অনেকক্ষণের বাস জার্নি, আমি এর আগে কখনো এতটা ট্রাভেল করিনি। আর এর আগের বার আমি যখন গেছিলাম তখন ওভার দ্য ফ্লাইট গেছিলাম, তো ওখানে যেমন প্রসেসিংটা খুব ইজি, তো আমি এখানে জানি না যে এখানে ইমিগ্রেশনে কত টাইম লাগবে। তো পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখলে তোমরা সম্পূর্ণভাবে গাইডেন্সটা পেয়ে যাবে। এই স্টিকারটা দেওয়া হলো, স্টিকারটা প্রত্যেকে লাগিয়ে নিয়েছে অলরেডি। ইমিগ্রেশনের টাইমে আই থিঙ্ক এটা লাগবে। এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, শ্যামলী পরিবহন। একদম বাংলাদেশ বর্ডারে, দেখতেই পাচ্ছ ইমিগ্রেশন করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমার কাছে টোটাল 4টে ব্যাগ ছিল আর আমি একটা সিঙ্গেল পার্সন। তো অবভিয়াসলি আমার পক্ষে 4টে ব্যাগ নিয়ে আসা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো ওখান থেকে মানে কোনো রকমে আমি টেনে হিচড়ে ব্যাগগুলোকে নিয়ে এসেছি। তারপরে ইমিগ্রেশনেও একটু টাইম লেগেছে, কারণ ওরা না পুরো ব্যাগগুলো ওপেন করে করে পুরো চেক করে তারপরেই ছেড়েছে। তো মানে বলতে গেলে ফ্লাইটে যেহেতু আমি এর আগের বার গেছিলাম, তো আমার এই ধরনের কোনো প্রসেস হয়নি বলে আমার মনে হয়েছে যে একটু হ্যাপা হয়েছে। আদারওয়াইজ ভালো ছিল, মানে বিহেভিয়ার ওয়াইজ দে আর ভেরি কোঅপারেটিভ, আর কোনো রকমের আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তবে একটা জিনিস দেখলাম, বর্ডার ক্রস করার পরেও না যখন রাস্তাটা দিয়ে যাবে কোনোভাবেই মনে হবে না যে আমি কোনো অন্য দেশে আছি। মানে ওই সেই একই রাস্তা, একই গাছপালা, একই জমি, পুকুর, ধান ক্ষেত, সমস্ত কিছু সেম। কিন্তু যখন আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাওয়া শুরু হয়েছে, তখন ওই বিভিন্ন ধরনের হোর্ডিং, বিভিন্ন ধরনের পোস্টার, মসজিদ, এই সমস্ত জিনিসগুলো দেখে আস্তে আস্তে ফিল হতে শুরু করলো যে না, আমি এখন একটা অন্য দেশে আছি। বাসে আমার পাশের সিটে যিনি বসেছিলেন তিনি ছিলেন একজন টিচার। উনি আমাকে বাংলাদেশ সম্বন্ধে অনেক ইনফরমেশন শেয়ার করছিলেন, বিভিন্ন ধরনের জায়গাকার বিভিন্ন গল্প, বিভিন্ন স্টোরি আমার সাথে উনি শেয়ার করছিলেন বাসে। তো আমার বাস যাত্রাটা বেশ ভালোই কেটেছে। তারপর আমি জাস্ট ওয়েট করছিলাম যে কখন আমি পদ্মা সেতু দেখবো, কারণ পদ্মা সেতু সম্বন্ধে এত কিছু শুনেছি যে একটা টাইমে পদ্মা সেতু যখন ছিল না তখন মানুষের কতটা কষ্টকর লাইফ ছিল, কত মানুষ মারা গেছে জাস্ট চিকিৎসার অভাবে, নদীটা পার হতে পারেনি বলে। এত বড় নদী পার করা ইজ ভেরি ডিফিকাল্ট।
তো জাস্ট ওয়েট করছিলাম যে কখন সেতুটা দেখবো, কারণ এত সুন্দর সেতু মানে ছবিতে দেখেছি, বাট নিজের পার্সোনাল চোখে দেখার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এখন আমাদের দুপুরের লাঞ্চের জন্য এখানে দাঁড় করানো হয়েছে, 20 মিনিটস টাইম, তার মধ্যে লাঞ্চ সেরে নিতে হবে। আমার কাছে তো টাকা এক্সচেঞ্জ করা প্রথমে তো ছিল না, যাও অল্প কিছু করে এনেছিলাম, ওখান থেকেই বার করে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি মানি এক্সচেঞ্জ করার পর না আমি ব্যাগের একদম ভেতরের একটা পকেটে টাকাটা রেখে দিয়েছিলাম, তো আমার একদম মনে ছিল না যে আমি টাকাটা ওখানে রেখেছি। তারপর হঠাৎ মনে পড়লো, আবার আমি বাসে রিটার্ন গিয়ে দেন ব্যাগের ভেতর থেকে টাকাটা বার করে নিয়ে এসে আমি রেস্টুরেন্টে ঢুকলাম। ঢোকার পর ওখানে আমার বাসে কিছু লোকের সাথে আলাপ হয়েছিল, ওরাই আমাকে ডেকে বললো যে আপনি এখানে বসুন, আমাদের সাথেই লাঞ্চটা সারুন। তারপরে ওদের সাথেই আমি বিভিন্ন ধরনের গল্প করছিলাম, বাংলাদেশ সম্বন্ধে ওদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছিলাম যে কেমন কি জায়গা, কোথায় কি কি পাওয়া যায়, মানে বিখ্যাত কি কি জিনিস আছে, এগুলো সম্বন্ধে সমস্ত ইনফরমেশন জানতে জানতে লাঞ্চটা বেশ ভালোই হলো। আমরা অলমোস্ট চলে এসেছি দ্য মোস্ট অ্যাওয়েটেড পদ্মা সেতু। বন্ধুরা, পদ্মা সেতু দেখার এক্সাইটমেন্টটা আমার মধ্যে অনেক বেশি ছিল, কারণ অনেক কথা শুনেছি পদ্মা সেতুর সম্বন্ধে, তো নিজের চোখে সেটা এক্সপিরিয়েন্স করার মজাই আলাদা। তো যেতে চলেছি পদ্মা সেতুর উপর দিয়ে, এটা একটা আলাদাই সৌন্দর্য। অনেক রাস্তায় এরকম দেখতে পেলাম যে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে অনেকে ফটো সেশন করছে, অনেকে ফটো তুলছে, ভিডিওগ্রাফি করছে, বাট ভীষণ সুন্দর ছিল। আর অনেক বড় সেতু, মানে ইটস কোয়াইট লং। তো বন্ধুরা, আমার ক্যামেরার মাধ্যমে পদ্মা সেতুর সৌন্দর্যটা তোমরাও একটু উপভোগ করো। তো চলো দেখে নিই পদ্মা সেতুর কিছু ঝলক। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे কলকাতা বাংলাদেশ টোটাল 4টে পরিবহন সংস্থার বাস সার্ভিস আছে। শ্যামলী বিআরটিসি, গ্রিন লাইন সৌহার্দ্য, রয়্যাল মৈত্রী আর শ্যামলী সৌহার্দ্য। এই 4টে বাসের মধ্যে যে কোনো বাসের টিকিট কেটে তোমরা পৌঁছে যেতে পারো বাংলাদেশ। ইন্ডিয়া থেকে বাসে করে বাংলাদেশ আসার যে ডিসিশনটা আমি নিয়েছিলাম, প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু
মানে সার্ভিসটা পাওয়ার পর বুঝলাম যে ভয়ের কিচ্ছু নেই, অনেক স্মুথ জার্নি। তো তোমরা যারাই ভাবছো, যে যাদের কাছে মনে হচ্ছে যে ফ্লাইটটা অনেক এক্সপেন্সিভ, একটু বাজেট ট্রাভেল করতে চাও, তারা বাস জার্নিটা অবশ্যই একবার ট্রাই করো, তোমরা ডিসঅ্যাপয়েন্টেড একদম হবে না আমার মতো। তো আশা করি এই ব্লগে আমি তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পারলাম। আমি পৌঁছে গেছি ঢাকা, জাস্ট নামলাম। এখন কটা বাজে? 4:30। এখন বাজে 4:50 বাংলাদেশি টাইম, মানে ইন্ডিয়ান টাইম হবে ওই 4:20 বা 4:10 ওরকম, হাফ অ্যান আওয়ারের ডিফারেন্স আছে। তো তাড়াতাড়ি পৌঁছেছি, যতটা জ্যাম ভেবেছিলাম হবে ততটা জ্যাম হয়নি, আর খুব ভালোভাবেই পৌঁছেছি। আর এখন আমরা উঠেছি সিএনজিতে, রিচির বাড়ির দিকে যাচ্ছি। রিচির বন্ধু জায়েদ এসছে আমাদের নিতে। এরকম হয় এখানকার অটোগুলো, আটকানো। আর এখানে রিক্সাতে বাংলাদেশ পৌঁছানোর পর রিচির আসার কথা ছিল আমাকে রিসিভ করতে, কিন্তু ওর অফিসে একটা সার্ডেন কাজের জন্য আটকে পড়েছিল। ওর ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছিল আমাকে রিসিভ করার জন্য। ওর ফ্রেন্ড জায়েদ এসে আমাকে রিসিভ করেছে। আর ওদের আপ্যায়ন এত ভালো, এত সুন্দর আন্তরিকতা, আমি ভীষণভাবে আপ্লুত। তারপর আমরা চলে গেলাম রিচির বাড়ির দিকে, মানে রিচির ফ্ল্যাটের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখতে পেলাম যে আমরা এখানে যেটাকে অটো বলি, ওরা ওখানে সেটাকে সিএনজি বলে। তো এইভাবেই আমার বাংলাদেশ যাত্রার প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার এই সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সাথে এই ভ্লগে আমি শেয়ার করলাম। আশা করি এই ভ্লগটা দেখলে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে, যে কত খরচা হতে পারে, কত টাইম লাগতে পারে, কতগুলো প্রসেস দিয়ে যেতে হবে। সম্পূর্ণ ডিটেলস আর গাইডেন্স এই ভিডিওতে দেওয়া আছে। তাও যদি তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।